আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কথা শেষ করেই ওকে জোরপূর্বক কোলে তুলে নেয় মেজবা। ছেলেগুলো ফিরছে বোধহয়। পাতার উপরে জুতার মরমর শব্দ শোনা যাচ্ছে। আর 2-3 মিনিটের মধ্যে ফিরে আসবে মেজবা। আকসাকে কোলে নিয়েই অন্ধকারে সামনের দিকে ছুটল। তখনই পেছন থেকে শোনা গেল, এই পালাচ্ছে, আমাদের ধোকা দিয়েছে। ধর ধর ধর, বাঁচতে দিস না, না হলে আমরা কেস খেয়ে যাব। পেছন থেকে জুতার শব্দ শুনতেই মেজবা ছোটার গতি বাড়িয়ে দিল। আকসাকে কোলে নিয়ে এই আঁকাবাঁকা পথে ছোটা অসম্ভব বলে সেকেন্ডের মধ্যে ওকে নামিয়ে দিয়ে ওর হাত শক্ত করে টেনে ধরে ছুটতে শুরু করলো মেজবা। ততক্ষণে মেঘের ভয়ঙ্কর গর্জন, ঝড়ো বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি সব মিলিয়ে পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওরা ছেলেগুলোর থেকে অনেকটা দূরে চলে এসেছে, তবে ছেলেগুলো ওদের কিছু পিছু ছাড়েনি। সেটা বহুদূর থেকে ওদের কর্কশ গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। আকসার তখন অবস্থা খুবই খারাপ, আর ছুটতে পারছে না। সারা শরীরে ব্যথা, পায়ে ব্যথা, সব মিলিয়ে জঘন্য দশা। মেজবা একবার আশেপাশে তাকায়, একটা মহা ভুল করে বসেছে। তাড়াহুড়োয় পাহাড়ের ওদিকে না গিয়ে জঙ্গলের গভীরে চলে এসেছে ওরা। এখন কি করবে? মেজবা এমন পরিস্থিতিতেও দিশেহারা হলো না। হঠাৎ জঙ্গলের ভেতরে একটা বড় শিরীষ গাছের নিচে ছোট কাঠের ঘর দেখে যেন কিছুটা স্বস্তি পেল ও। এই ঘর সম্ভবত কাঠুরেদের বানানো। ওরা এখানে অনৈতিকভাবে গাছ কাটতে এসে এমন ঘর বানায় বিশ্রাম নেওয়ার জন্য। আপাতত এটাই কাজে লাগবে ওদের। আকসাকে কোলে তুলে নিয়ে মেজবা দ্রুত পা চালিয়ে ঢুকে গেল সেটাই ভেতরে। তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, আর ভয়াবহ ঝড়ও। ঘরের ভেতরটা খড়ের গাদায় ভর্তি, আর টুকটাক কিছু কেটে রাখা কাঠও আছে সেখানে। আকসাকে খড়ের গাদার ওপরে বসিয়ে দিল মেজবা। এরপর নিজে ধপ করে বসে পড়ল ওর সামনে। আকসা তখন ব্যথায় কুকিয়ে উঠেছে। মেজবা কাছে এগোলো ওর। ফোনের ফ্ল্যাশ চালু করে সালোয়ার কিছুটা উপরে উঠিয়ে দিয়ে পায়ে কোথাও কেটেছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে ব্যস্ত হলো না। কাটেনি কোথাও, তাহলে মোচড় খেয়েছে বোধ হয়। মেজবা ওর পায়ে ব্যথা কমানোর জন্য পা ধরে উল্টোভাবে আরেক মোচড় দিতেই আকসা সহ্য করতে না পেরে মেজবার গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখে জোরে শব্দ করে ব্যথায় চিৎকার করে উঠল। মেজবার সঙ্গে সঙ্গে ওর মুখ চেপে ধরে দাঁত পিষে বলল, আজেবাজে শব্দ করো না। আশেপাশে একটা জন্তু জানোয়ার থাকলেও নেগেটিভ মাইন্ডে নিয়ে নেবে। আকসা ব্রু কুচকে মেজবার ঈষৎ লাল মুখপানে চেয়ে রইল। তখনই দূর থেকে ছেলেগুলোর গলার আওয়াজ শোনা গেল। জোরে চেঁচিয়ে চেঁচিয়ে থ্রেট দিচ্ছে ওদের। সে যেখানেই থাকুক বেরিয়ে আসতে বলা হচ্ছে। আকসা ভয় পেল, আরো শক্ত করে আঁকড়ে ধরলো মেজবার আধ খোলা শার্টের কলার। ভয়ের তো চাহনিতে চাইলো মেজবার দিকে, বোধহয় ভরসা চাইলো। মেজবার ভয় কাটাতে আরো কিছুটা ঘনিষ্ঠ হলো, এমন ভাবে কাছে টেনে নিল যেন আশ্বস্ত করতে চাইলো। আমার কাছে এইভাবে থাকলে তোমার কিছুই হবে না। একটা হিংস্র পশু তোমার একটা লোমও ছিঁড়তে পারবে না। ওকে ওভাবেই জড়িয়ে ধরে রেখে নিকষ কালো আধারে মেজবা পূর্ণ দৃষ্টি মেলে চাইল আকসার দিকে। আকসার চোখে তখনও একরাশ ভয়, আতঙ্ক। এর কারণটাও দিনের আলোর মতো সম্পূর্ণ স্পর্শ। নোংরা মেঝেতে খড়ের গাদার মধ্যে আকসার ওড়নাটা পড়ে আছে। মেজবার বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ নজরে সেটা পড়তেই এক থাবায় উঠিয়ে নিয়ে এলো। একটানে আকসাকে পেছনে ঘুরিয়ে নিল। আকসার পিঠ মিশল মেজবার বুকের সাথে। মেজবার বুকের এই প্রথমবার শোনা হালকা ধুকপুকানির শব্দ যেন আকসার পিঠে জল তরঙ্গের ন্যায় বাজছে। অনুভব করতে পারছে ও। ওড়নাটা ওর গায়ে পেঁচিয়ে দিল মেজবা। দরজার কপাটে খট করে শব্দ হলো। মেজবার সতর্ক কর্ণকুহুরে শব্দটা পৌঁছাতেই ও আকসার হাতের বাহু শক্ত করে চেপে ধরে নিজের সাথে আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে রেখে ফিসফিস করে বলল,
শিট। আকসা, আকসা মরা কণ্ঠে জবাব দিল। হুম। ভয় পেও না, আমি আছি তো। বাঁচাতে এসেছেন কেন মেজবা? আকসা বিপরীতে অপ্রত্যাশিত প্রশ্নটা করলে মেজবা কিছু মুহূর্ত স্তম্ভিত থেকে জবাব দেয়। আই এম নট শিওর, তবে তোমাকে এমন পরিস্থিতিতে ফেলে রেখে মেজবা ইফতেখার রাতে শান্তিতে ঘুমাতে পারতো না, এটুকু জেনে রাখো। না, আপনি যদি আজ না বলেন কেন আমাকে বারবার বাঁচান, আজকেও কেন বাঁচাতে এসেছেন, তাহলে আমি আপনার সাথে যাব না, বরং এখান থেকে উঠে স্বেচ্ছায় ওদের কাছে ধরা দেব আমি। আকসা জেদ ধরল হঠাৎ। মেজবা চোয়াল শক্ত করে ওর দিকে তাকিয়ে রইল। আকসা তখন জবাবের আশায় অধীর হয়ে বসে আছে, তবে কোনো জবাব না পেয়ে ওর জেদ এবার চূড়ান্ত পর্যায়ে উপনীত হলো। ও উঠে দাঁড়িয়ে বলল। যাচ্ছি তাহলে। আকসা পা বাড়াতেই মেজবা ওর হাত ধরে এক টানে নিজের কোলের ওপরে ফেলে দিল। টাল সামলাতে না পেরে আকসা ওর গলা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হালকা খোঁচা দাড়িতে মুখ লেপ্টে পড়ে রইল। মেজবা ওর কোমরে হাত রেখে অপর এক হাতে আকসার মুখ তুলে সামনে ধরল। ফোনের ফ্ল্যাশ তখন খড়ের গাধার মতো মধ্যে পড়ে আছে। আলোটা ঠিক আসছে না, সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকা কক্ষের মধ্য থেকে মেজবার ধীর তেজি কণ্ঠস্বর শোনা গেল। কারণ তুই আমার, শুধু আমার, তুই পুরোটাই আমার, সুতরাং তোর সেফটির দায়িত্ব আমার। মেজবা ইফতেখার তোকে এখানে মারার জন্য ফেলে রেখে যাবে ভেবেছিস? আর তোর ইজ্জতে হাত দেওয়া মানে কি জানিস? মেজবা ইফতেখারে কলেজে হাত দেওয়া, কথাটা মাথায় রাখিস। মেজবার কথায় আকসা হতবাক হওয়ারও সময় পায় না। এরই মধ্যে কুড়েঘরের বাইরে দূরে কোথাও প্রকৃতির ভয়াবহ গর্জন উঠল। আকাশ কাঁপিয়ে কানে তালা লাগানোর মতো বজ্রপাত হতেই আকসা আতঙ্কিত হয়ে ভীতাহিত জ্ঞান হারিয়ে মেজবাকে জড়িয়ে ধরল। মেজবার এসবে ভয় লাগা তো দূর, সামান্য চোখের পাতাও কাঁপে না। দরজায় যে কড়া নাড়ার শব্দ হচ্ছিল সেটা হঠাৎ বৃষ্টির ঝনঝন শব্দে মাঝে মিলিয়ে গেল, আর সে শব্দ শোনা গেল না। এমন কত শত রাত জঙ্গলে, ঝিলের ধারে, পাহাড়ের কিনারে কাটিয়েছে, চোখের সামনে বজ্রপাতে গাছ পুড়ে যেতে দেখেছে, সাক্ষীও হয়েছে কয়েকবার। এই কারণে ওর পিঠে শেকড়ের মতো একটা অদ্ভুত রয়েছে, যেটা একবার আকসা ব্যতীত আজ অবধি আর কেউ দেখেনি। আকসাকে শক্ত হাতে আঁকড়ে ধরে খড়ের গাদায় গা এলিয়ে বসে রইল মেজবা। বাইরের ঝুম বৃষ্টি, কিয়ৎক্ষণ পর পর অদূরে আকাশ ফেটে চৌচির হয়। টিনের চালায় বৃষ্টির ঝনাত ছনাত শব্দ, আকাশে বজ্রঘাতের কর্কশ ভয়ঙ্কর আওয়াজ, অন্ধকার অচেনা একটি কুঁড়ে আর জানালা হতে ভেসে আসা বন জঙ্গলের সোদা মাটির গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা অদ্ভুত রোমাঞ্চকর। এখানে বসে এসব নিয়ে ভাবলে গায়ে কাঁটা দেয়। অবশ্য বলা বাহুল্য, আকসার ইতিমধ্যে ভয়, আতঙ্ক আর শীতে গায়ে কাঁটা দিতে শুরু করেছে। হাতে লোম খাড়া হয়ে গেছে। মেজবার চোখে পড়তেই ও নিজের গায়ের সাদা শার্টটা খুলে আকসার গায়ের পেছনে থেকে ভালোভাবে জড়িয়ে দিল। মেজবার পরনে আপাতত একটা স্যান্ডু গেঞ্জি। আকসা ওর দিকে তাকিয়ে থেকে বলল, আমাকে দিলেন কেন? শীত করছে না? হুম, আমার শীত লাগে না। কেন? আপনি কি ভালুক? এমন পরিস্থিতির মাঝেও আকসার এহেন কথায় মেজবা হেসে বলল, ভাল্লুক নয়, তবে অন্য কোনো পশু হবে হয়তো। তুমি যেভাবে আমাকে ভয় পাও। বাঘ না হয় শেয়াল হবেন। শেয়াল? হ্যাঁ, শেয়াল কেন? কারণ আমি মুরগি। মুখ ফসকে কথাটা বলে ফেলে চট জলদি মুখে হাত চেপে ধরে আকসা একই বলে ফেলল। মেজবা ওর চোখে চোখ রাখলো তীক্ষ্ণ দৃষ্টি। এই দৃষ্টির ভাষা বোঝার ক্ষমতা আকসার নেই, ওর বোধের বাইরে। মেজবা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, হ্যাঁ, তুমি মুরগি আর আমি শেয়াল। শেয়াল কি করে জানো? কি করে? আকসা মেজবার সম্ভিতহীনের ন্যায় প্রশ্ন করে। মেজবা মুখ কিঞ্চিত এগোলো, ঠোঁট চেপে রাখলো মিনিট খানেকের মতো। আকসার মুখমণ্ডল অনবরত পর্যবেক্ষণ করলো, এরপর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে হালকা ফু দিয়ে ফিসফিসিয়ে বলল। মুরগিকে খেয়ে ফেলে। আকসার হার্টবিট বেড়ে গেল। মেজবা কথা থামিয়ে পুনরায় বলল, তাহলে শেয়ালকে? আপনি
আর মুরগিটাকে? আ- আমি আকসা বশীভূতের ন্যায় জবাব দিয়ে থমকে যায়। ওর শ্বাস প্রশ্বাসের গতি ক্রমান্বয়ে দ্রুত হলো। মেজবা ফিচেল হেসে বলল, এই সামান্য কথা দিয়ে এত অস্থির হলে হবে? কাজে তো এখনো কিছুই করে দেখায়নি। মেজবার বুকে মুখ লুকিয়ে বসে আকসা একেবারে পাখির ছানার মতো আড়াল হয়ে গেল ওর বুকে। আরাম পেয়ে এক রতিও নড়ল না সেখান থেকে। এই ঠান্ডার শীতল পরিবেশে মেজবার চওড়া বুকে দারুণ ওম পাচ্ছে। হঠাৎ আকসা নরম সুরে বলল, মেজবা, আপনার কি মনে হয় না আমাদের একটু সময় নেওয়া উচিত? I think so. In fact, I've already been thinking about it. Maybe we should take some time apart. Let there be a little distance between us for a while. Sometimes, distance also helps create better understanding. আকসা বুক থেকে মাথা তুলে বলে, ক্যান উই ডু দিস? Of course, পারবো। মনোযোগ দিয়ে আমার কথা শোনো আকসা। আকসা মাথা নাড়িয়ে বলে। শুনছি, বলুন আপনি। মিসবা বলতে শুরু করে, আমরা এই সম্পর্কটাকে আরেকটা সুযোগ দেব। নিজেদেরকে একে অপরকে বোঝার সুযোগ দেব। দূরত্ব মেটানোর চেষ্টা করব। তবে একটা কথা আছে, দূরত্ব মেটানোর আগে দূরত্ব সৃষ্টি করা জরুরি। দূরত্ব সৃষ্টি না করলে আমরা আমাদের নিজেদের ফিলিংস বুঝতে পারবো না। অ্যান্ড আই হ্যাভ নো হেসিটেশন ইন সেইং দ্যাট আই স্টিল হ্যাভেন্ট বিন এবল টু ফিগার আউট হোয়াট মাই ফিলিংস ফর ইউ রিয়েলি আর। তোমার ফিলিংসের বিষয়ে জানি না, আর সেটা এখন এই মুহূর্তে শুনতেও চাইছে না। সময় করে একদিন শুনবো। আপাতত না হয় আমরা একটু দূরে দূরে থাকি, নিজেদের ফিলিংস বোঝার চেষ্টা করি। তুমি কি বলো? মেজবা মূলত আকসার সম্মতি চাইছে। আকসা পরিপূর্ণ সম্মতি জানিয়েই বলল, আমিও চাইছি এমনটা হোক। আপনি কথাগুলো খুব একটা খারাপ বলেননি। শেষোক্ত কথাটা শুনে মেজবা মুখ উঁচিয়ে অত্যন্ত দাম্ভিকতার সহিত বলল। খুব একটা খারাপ না, আমি কথা ভালোই বলি। আকসা আলতো করে মেজবার বুকে একটা ঘষি মেরে মৃদু হেসে বলল। যত যাই হয়ে যাক, ব্যাটার দাম্ভিকতা আর যাবে না। মেজবা হাসলো ক্ষণিক। বৃষ্টি কিছুটা কমতেই পোশাক আশাক ঝেড়ে উঠে গেল আকসাকে নিয়ে। বাইরে বের হওয়ার আগে আকসার হাত এতটাই শক্ত করে জড়িয়ে ধরলো যাতে ঝড় বৃষ্টি বাদলা যাই হোক ছুটে না যায়। ওরা রাজশাহী ফিরে এসেছে 1.5 দিন হলো। ফিরেছেন সেদিনের পরদিন সকালেই ফেরার কথা ছিল, ট্রিপের হিসেব আর একদিন পরে। কিন্তু সেই দুর্ঘটনার জন্য ওরা আর সেখানে সময় অতিবাহিত করেনি। এরই মধ্যে একটা ব্যাপার ঘটেছে। পুলিশকে কনফার্ম করার পর তারা জঙ্গলে খুঁজে সেই ছেলে 3টেকে বের করে কাস্টাডিতে নিয়ে গেছে। এখন ওদের বিরুদ্ধে মামলার প্রসেস চলছে। এই বিষয়ে মিসবা যত যা কিছু করার লাগে সব করছে। আকসা অবশ্য সবকিছু বিস্তারিত জানে না। মেজবার কাছে জিজ্ঞাসা করেছিল, তবে মেজবা ওকে খোলাসা করে সেভাবে কিছু বলেনি। যতবারই আকসা জিজ্ঞাসা করেছে ততবারই মেজবা বলেছে। তোমার জেনে লাভ নেই। বারবার একই জবাব পেয়ে আকসা এখন জিজ্ঞাসা করা ছেড়েছে। আর মেজবার চট্টগ্রামে ফেরার দিন ছুটির তুলনায় 2 দিন দেরি করে ফিরেছে ক্যান্টনমেন্টে। দুপুরবেলা দীর্ঘ ঘন্টাখানেক ঘরের দরজা আটকে আকসার সাথে কথা বলেছে মেজবা। কি কথা যে হয়েছে ওদের মধ্যে সেটা ঘরের বাইরের কেউ জানে না। পরিবারের সবাই অপেক্ষা করেছিল মেজবাকে বিদায় জানানোর জন্য। বেলা 3:30। মেজবা বের হওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের কলারের এলোমেলো অংশ ঠিক করে নিল ও। আকসা বিছানার উপরে বসা, ওড়না ঠিক করে নিয়ে খোলা চুল খোপা করতে করতে দেখছে মেজবাকে। বাইরে থেকে দরজার টোকা পড়লো। রিমু ডাকছে। ভাইয়া দ্রুত আসো, চাচি ডাকছে তোমাকে। মেজবা দ্রুত চুলটা সেট করে পিছু ফিরে তাকিয়ে একবার আকসাকে দেখে নিল। চোখাচোখি হলো দুজনের, তবে কোনো কথা হলো না। মেজবা দরজার নব খুলে বেরিয়ে গেল। আকসাও বিছানা ছেড়ে উঠে মেজবার পিছু পিছু গেল। হ্যাঁ মামনি, সব ঠিক মতো নিয়েছে।
মিসবা আশ্বস্ত করার পরেও ঈশা বেগম মানলেন না। লাকেজ খুলে চেকও করলেন, দেখলেন ছেলে তার মিনারেল পানির বোতল নেয়নি। খুব বকাঝকা করে পিঠের ব্যাটিংয়ে মিনারেল পানির বোতল দুটো ভরে দিলেন তিনি। মিসবা মাকে জড়িয়ে ধরল। ঈশা বেগম প্রতিবারের মতো কান্না শুরু করলেন। মায়ের গাল দু হাতে আলতো করে ধরে বলে, আবার আসবো তো মামনি, এভাবে কান্নার কি আছে? ঈশা বেগম তবুও কান্না থামালেন না। মেজবা দীর্ঘশ্বাস ফেলেই সবার সাথে মোলাকাত করে বাইরের পথে পা বাড়ালো। কেচি গেট পর্যন্ত সবাই গেল। মেজবা পিছু ফিরে তাকায়নি একবারও। দীর্ঘশ্বাস ভারী হয়ে আসছে। মেজবা, হঠাৎ পেছন থেকে ডাক পড়ল। মেজবা ধীরে ধীরে ঘাড় ফেরানোর আকসা দাঁড়িয়ে আছে। ওনার কোনা চেপে ধরে রেখেছে। সূক্ষ্ম দৃষ্টি গেল মেজবার। আকসা মুখে বিষণ্ণ হাসি ফুটিয়ে বলল, বিদায় না জানিয়ে চলে যাচ্ছেন? মেজবা মৃদু হেসে বলল। বিদায় জানাতেই হবে? আকসা কোনো জবাব দিল না, বোবার ন্যায় দাঁড়িয়ে রইল। মেজবা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, সারা জীবনের জন্য চলে যাচ্ছে না, বিদায় বরং নাই জানালাম। আকসা ঠোঁটের কোণে এই রকম বিষণ্ণ হাসি ফুটল। মেজবা মৃদু স্বরে বলল, চোখে মুখে বিষণ্ণতা কেন? আবার তো বছরখানেক পরে দেখা হচ্ছে। ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আসি মিসেস ইফতেখার। মেজবার চট্টগ্রামে চলে যাওয়ার আজ 13 দিন হতে চলল। দিনগুলো দিব্যি কেটে যাচ্ছে। মেজবা কাজ নিয়ে ব্যস্ত। জুনিয়র অফিসারদের ট্রেন করা, কনফারেন্সে জয়েন হওয়া, ফাইল সাইন, অপারেশন প্ল্যানিং, এসব নিয়েই ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কেটে যাচ্ছে ওর। আকসাও ভার্সিটি লাইফ নিয়ে ব্যস্ত। সামনে মিড টার্ম পরীক্ষা ওর, সেটারই জোরদার প্রস্তুতি চলছে। এরই মধ্যে অবশ্য কিছু পরিবর্তন ঘটেছে ওর জীবনে। ঘটেছে বললেও ভুল হবে, বরং ও নিজে ঘটিয়েছে। এখন প্রায় দিন জোরপূর্বক শাশুড়ির শত বকাঝকা সত্ত্বেও রান্নাঘরে প্রবেশ করে। টুকটাক রান্নাবান্না নিজ হাতে করে। হাঁসের মাংস আর বিফ বিরিয়ানি রান্নাটা বেশ ভালোই রপ্ত করেছে ও। আজ আকসার একটা ইনকোর্স পরীক্ষা ছিল, তবেও সেটা দিতে যেতে পারেনি। এর কারণটা অবশ্য একটু জটিল। গতকাল এবং আজ মিলিয়ে পরপর 4 বার বমি হয়েছে আকসার। এতবার বমি হওয়ার কারণে শরীর বড্ড ক্লান্ত ওর। একেবারে নেতিয়ে পড়েছে, তেমন জোর পায় না। হাঁটতে চলতেও কষ্ট হচ্ছে। ক্লান্ত শরীরে ঈশা বেগমের কাছে গিয়েছিল। গত পরশু দাওয়াত হতে আসার পর থেকেই এমন হচ্ছে। ঈশা বেগম আন্দাজ করেছেন ফুড পয়জিং হতে পারে। বিকাল নাগাদ আকসাকে নিয়ে হসপিটালে যাবেন তিনি। ওকে তৈরি হয়ে থাকতে বলেছেন। আকসা রুমে এসে তৈরি হচ্ছিল। সালোয়ার কামিজ পরে চুল বেনি করছিল একপাশ করে। তখনই মেজবার কল। লোকটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে। আকসা কল রিসিভ করে ড্রেসিং টেবিলের সামনে ফোন স্ট্যান্ডের উপরে রাখলো। মেজবার সামনে চুল বেনি করতে ব্যস্ত ও। মেজবার পরনে ইউনিফর্ম। ফোন সামনে ধরলে সামনের চুল পেছনে ঠেলে ঠিক করতে ব্যস্ত। আকসা বেনি করতে করতে জিজ্ঞাসা করলো, কোথায় আছেন? কনফারেন্স রুমে, ব্রিফিং শেষ হলো মাত্র। দুপুরে খেয়েছো? হ্যাঁ, অনেকক্ষণ আগে। আপনি তো মনে হয় কিছু খাননি, মুখ শুকনো যে। মেজবা কপালে আঙুল ঠেকিয়ে মৃদু হাসে। এই মেয়ের দারুণ একটা গুণ আছে। মেজবার মুখ দেখলেই বোঝা যায় ও খেয়েছে নাকি খায়নি। মেজবা ওর প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব দেয়, দুটো শশা খেয়েছিল ব্রেকফাস্টে। আর এখানে যা খাবার অফিসারদের দেওয়া হচ্ছে সব আনহাইজেনিক, ব্যাড ফর হেলথ। আকসা একটু মুখ বাঁকালো। বোধ হয় মেজবার কথাকে উপহাস্যই করল যে একটু খেলে কি বা এমন হবে। মেজবা হঠাৎ ফোন ক্যামেরাটা কানে এগিয়ে নেয়। ওর স্বাভাবিক মুখের প্রতিক্রিয়া বদলায়। কপালে এক সূক্ষ্ম ভাঁজ পড়েছে। অপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে বলছে, ফেসে গ্লো বেড়েছে হঠাৎ, কারণ কি? আমার যাওয়ার উপলক্ষ? আকসা একটু নড়ে চড়ে বসে। চেহারার উজ্জ্বলতা বাড়ার কারণও নিজেও জানে না, তবে কিছুটা শঙ্কা হচ্ছে। এই শঙ্কার কথা মেজবার সামনে জাহির করা যাবে না। আপাতত উষ্ণ থাকুক, মিথ্যেও হতে পারে। এত নিশ্চয়তার কিছু নেই। আকসা জানি না। বলে ওড়না ঠিক করতে ব্যস্ত হলো। মেজবা ওর ওড়না পরা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে আচানক বলল,
ওড়নার সামনে পেছনে ভালোভাবে জড়িয়ে নাও। পেটের 1.5 হাত নিচে একটা তিল আছে, আর বুকের মাঝে একটা ড্রেসের গলা দুদিকে যথেষ্ট খোলামেলা। একটু নিচু হলে তিলটা দেখা যাবে। আর পেছনে ওড়না না দিলে অবশ্যই যে কেউ দেখতে পাবে। চাইনি এগুলো আমি ছাড়ার কেউ দেখুক। এরপর থেকে গলা পেট ঢাকা ড্রেস পরবে, ওকে? আকসা ঠোঁট কামড়ে হেসে বলে। পজেসিভ মেজবা ইফতেখার। মেজবা কিছু বলার আগে ক্যামেরার বাইরে সামনের দিকে তাকিয়ে কারোর কথা শুনতেই বলে, রাতে নক দিও, এখন একটু বিজি আছে, নিজের খেয়াল রেখো। মেজবা আমার হসপিটালে যেতে। মেজবার বোধ হয় আবারও কোনো কাজ পড়ে গেছে, এই জন্য কথা শোনারও সময় পেল না, তার আগেই কল কেটে দিল। এমনই হয় প্রতিদিন। আকসা এসবের সাথে অভ্যস্ত। মেজবা সারাদিন ভীষণ ব্যস্ত থাকে। দিনের বেলায় ওর সাথে সব মিলিয়ে 10-15 মিনিটও কথা বলার সময় হয় না মেজবার। রাতের বেলা কথা হলেও লোকটা ফোন কানে রেখে ঘুমিয়ে পড়ে। সারাদিনের কাজের প্রেশার, পরিশ্রম, ট্রেনিং সব কিছু মিলিয়ে ক্লান্ত থাকে খুব। প্রতিদিন রাতে মেজবা যখন সম্পূর্ণ ঘুমে ঘোরে চলে যায়, আকসা তখন ফোনটা কান থেকে নামায়। এভাবে কথাগুলো রাত যে পার করেছে মেজবা কল কাটার পরে, আকসা মেজবার কথা মোতাবেক সামনে পেছনে ভালোভাবে ওড়না জড়িয়ে রুম থেকে বের হলো। ড্রয়িং রুম যেয়ে দেখলো ওর শাশুড়ি আর চাচি শাশুড়ি তৈরি হয়ে বোরখা পরে আছেন, আর তারা দুজনে নিয়ে যাবেন আকসাকে। ঈশা বেগম রিমুকে বলছেন বাসাবাড়ি দেখে শুনে রাখতে, যেহেতু তারা বাসায় থাকছে না আর তার বাপ চাচারাও জমি জমার কাজে গ্রামে গিয়েছেন। রিমু তাহসিনকে সবকিছু বলে কয়ে আকসাকে নিয়ে বেরিয়ে পড়লেন তারা। রাজশাহী এভার কেয়ার হসপিটাল রাজশাহীর সবচেয়ে স্বনামধন্য এবং বড় প্রাইভেট হসপিটাল। আকসাকে ফাতেমা খাতুনের পাশে বসে ঈশা বেগম রিসিপশনে গিয়ে মেডিসিন বিভাগের টিকিট কেটে এসেছেন। ডাক্তার অন্য রোগী দেখছে বিধায় তারা ওয়েটিং রুমে বসে আছেন। দীর্ঘ 8 ঘন্টা খানেক পরে আকসার সিরিয়াল আসলো। ঈশা বেগম আর ফাতেমা খাতুন ওকে নিয়ে ভেতরে গেলেন। একজন পুরুষ ডাক্তার চশমা পরিহিত চেয়ারে বসে গম্ভীর মুখে ফাইল ঘাঁটছেন। সবাই গিয়ে চেয়ারে বসলো। ডাক্তার অনির্বাণ পাল মুখে তুলে জিজ্ঞাসা করলেন, রুগীকে? এই যে আকসা খন্দকার। আকসার শাশুড়ি ওকে দেখিয়ে দিল। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? 2 দিন আগে দাওয়াত খেয়ে আসার পর থেকে বারবার শুধু বমি হচ্ছে, শরীর ক্লান্ত অনেক, গায়ে বল পায় না, খাওয়া দাওয়া করতে পারছে না। ডাক্তার চশমার ওপর থেকে চোখ তুলে আকসাকে পর্যবেক্ষণ করলেন। এরপর জিজ্ঞাসা করলেন ওকে, তোমার পিরিয়ড হয়েছে এই মাসে? প্রশ্নটা শুনে আকসা একটু থমকালো। শাশুড়ি চাচি শাশুড়ির দিকে তাকাতেই দেখলো তারা ওর দিকে তাকিয়ে আছেন কৌতূহল নিয়ে। আকসা আমতা আমতা করে বলল, এ মাসে পিরিয়ড তো হয়নি এখন। তোমার পিরিয়ডের ডেট কবে? এই 21-22 তারিখ হবে। আর আজ 31 তারিখ, মাসের শেষ দিন। এখানে পিরিয়ড হয়নি, তুমি একটা কাউকে জানিয়েছো? না, তেমন গুরুত্ব সহকারে নিইনি, ভেবেছিলাম 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, এই জন্য আর কাউকে জানাইনি। তুমি কি বিবাহিত? জি। আকসা একটু ভড়কালো। ডাক্তার এবার ওর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ঈশা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, রুগী আপনাদের কি হয়? বৌমা, ছেলের বউ। আপনারা আমার কাছে এসেছেন কেন? আপনারা তো যাবেন গাইনি বিভাগে। ফুড পয়জনিংস টয়জিংস কিছু না, ঘটনা অন্য। গাইনি বিভাগের ভিজিট নিন। আকসার গা কাঁপছে। ঈশা বেগম আর ফাতেমা খাতুন একে অপরের মুখ চাওয়াচাই করার পর আর সময় নষ্ট না করে আকসাকে নিয়ে গাইনি বিভাগের টিকিট কাটলেন। সেখানে বেশি সময় অপেক্ষা করতে হলো না। মিনিট 10-এর মধ্যেই সিরিয়াল চলে আসলো। যথারীতি ওনা ভেতরে ঢুকতেই মহিলা ডাক্তার আজিজা খাতুন বসতে বলে জিজ্ঞাসা করলেন। কি সমস্যা? ঈশা বেগম জবাব দিলেন, আমাদের বৌমা, ওর বমি হচ্ছে 2-3 দিন ধরে, মাসিক বাদ গেছে। ডাক্তার আজিজা খাতুন কোনো কথা না বলে সরাসরি আকসাকে ব্লাড আর ইউরিন টেস্ট করতে বললেন। ওরা টেস্ট স্লিপ নিয়ে ল্যাব রুমে গেল। সেখানে আকসাকে টেস্টের জন্য পাঠানো হলো। টেস্ট করার পর আকসাদেরকে সর্বোচ্চ 8 ঘন্টার জন্য বসতে বলা হয়েছে। ওরা বাইরে ওয়েটিং রুমে বসে আছে। ঘড়ির কাঁটা যখন রাত 9:30 প্রায়, তখন একজন এসে ওদের ডেকে নিয়ে গেল।
রিপোর্ট ডেলিভারি কাউন্টার থেকে ঈশা বেগম রিপোর্টটা নিলেন। প্যাকেটের ভেতরে ছিল। এক কোণে দাঁড়িয়ে রিপোর্ট খুলে চোখের সামনে ধরতেই খুশিতে হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। ফাতিমা খাতুন পাশে যে দাঁড়িয়ে রিপোর্ট দেখতেই তাকে জড়িয়ে ধরে বললেন, ও ফাতেমা, আমার নাতনি আসছে রে। আমি দাদি হব। আমার ওটুকু ছেলেটাও বাপ হবে এবার। ফাতিমা খাতুন খুশিতে বড় যাকে জড়িয়ে ধরলে। আকসা তখন একপাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মিথ্যে আশঙ্কা যে সত্যিতে পরিণত হবে তাকে জানতো। দাঁড়িয়ে থেকেও কাঁপছেও। আপাতত কোনো কিছুই অনুভব করতে পারছে না। ঈশা বেগম এসে জড়িয়ে ধরলেন আকসাকে, বললেন, দোয়া করি চিরসুখী হও মা। আমাদেরকে এত বড় একটা খুশির খবর শোনানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর লাখো কোটি শুক্রিয়া। তারা আর দেরি করলে না, আকসাকে নিয়ে রওনা হলেন। পথিমধ্যে আত্মীয় স্বজন মোটামুটি সবাইকে ফোন করে সুখবরটা জানালেন। গ্রামে থাকা আকসার শ্বশুর, চাচা শ্বশুরকেও তারা তো মহা খুশি। আগামীকাল সকালেই গ্রাম থেকে রওনা দেবেন তারা। বাসায় ফিরে সবাইকে জানানো হলো। এরপর কল দেয়া হলো মেজবাকে। মেজবা অনেক বেশি ব্যস্ত। 4-5 বার টানা কল দিয়েও কলে পাওয়া গেল না ওকে। আবারও মিনিট 20 পরে কল দিলেন না ঈশা বেগম। এবার কল রিসিভ হলো। ড্রয়িং রুমে সবাই বসে আছে, আকসা তার শাশুড়ির পাশে। ঈশা বেগম কানে ফোন ধরতেই ওপাশ থেকে শোনা গেল, মামুনি এখন কল দিও না প্লিজ, একটা কাজের মধ্যে আছি, ডিস্টার্ব হচ্ছে। একটা কথা ছিল আব্বা। দ্রুত বলো, কি কথা? আকসা প্রেগনেন্ট। তুমি আব্বা হবা। ফোন লাউড স্পিকারে ছিল। ফোনের ওপাশে মেজবা বোধ হয় খুব বাজেভাবে বিষম খেলো। ও তড়িঘড়ি করে বলল, মামুনি মিটিং আছে ইউনিট কমান্ডারের সাথে। বাসায় ফিরে রাতে এই বিষয়ে কথা বলছে। কল কেটে গেল ওপাশ থেকে। তবে এদিকে আকসার শ্বশুরবাড়ির লোকজনের আনন্দ বাড়ল, বই কমলো না। তারা রীতিমতো উৎসব আয়োজন শুরু করে দিলেন। রাত তখন 1টা কি 1:30 হবে। আজ সে বিকেলের পর থেকে মেজবাকে আর অনলাইনে অ্যাক্টিভ পাওয়া যায়নি। আকসা আর এই ভেবে কল দেয়নি যে আজ কাজের প্রেশার বেশি, হয়তো ব্যস্ত আছে লোকটা। একটার দিকে হোয়াটসঅ্যাপে ঢুকে যখন মেজবার আইডি অ্যাক্টিভ দেখা গেল, তখন আকসা দ্রুত টাইপিং করে লিখলো, মেজবা হুম, কল। দাও। আকসা ভিডিও কল দিল। ওর রুমে তখন ড্রিম লাইটের আলো। মেজবার রুমেও একই। দুজনে ক্যামেরার সামনে চুপচাপ বসে রইল 1 মিনিট। এরপর আকসা ধৈর্য আর ধরে রাখতে পারলো না, না পেরে মুখ খুলল, তখন ঠিক মতো মামুনির কথাটা শুনেছিলেন তো? হুম। সংক্ষিপ্ত জবাব। আকসা আবারও জিজ্ঞেস করলো, কি শুনেছিলেন বলুন তো? তুমি প্রেগন্যান্ট, এই আর কি। অথচ আপনি কোনো রিয়াকশন নেই কেন আপনার? মানুষ এমনও হয়। দিকে আমি কতক্ষণ পর পর ভয়ে আতঙ্কে মাথা ঘুরে পড়ে যাচ্ছি। কি রিয়াকশন দেখাবো ভাই? প্রেগন্যান্ট তুমি, আমি তো না। বমি করবো নাকি এখন? আকসার মেজাজ প্রচন্ড খারাপ হলো মেজবার এহেন লাগাম ছাড়া এবং গা ছাড়া কথা শুনে। এদিকে আমার যে ভয় হচ্ছে, সেটার কি হবে? ভয়ের কি আছে? আমি প্রেগন্যান্ট করেছি, তুমি প্রেগন্যান্ট হয়েছো, ব্যাস শেষ। এতে তো ভয় পাওয়ার মতো কিছু দেখছি না। আপনি বোধহয় ভুলে গিয়েছেন মেজবা, আমরা নিজেদেরকে বোঝার জন্য 1 বছর সময় নিয়েছিলাম, অথচ একে অপরকে বোঝার আগে বাচ্চা এসে গেল। এখন কাকে বুঝবো, আপনাকে নাকি আপনার বাচ্চাকে? ও হ্যালো, বাচ্চা আমার একার নয় বুঝছো, তোমারও। আল্লাহ, একটাকে সামলাতে পারি না, আরেকটা চলে আসলো। আকসা মেজাজ সংবরণ করলো, তাতে দাঁত পিষে বলল, সব আপনার জন্য হয়েছে। আপনি যদি সেদিন কাছে না আসতেন তাহলে তো এই দিনটা দেখতেও হতো না। ভাই জাস্ট কাছেই তো গিয়েছিলাম, বুঝতে পারিনি এমন বড় সড়ো কাহিনী ঘটে যাবে। তুমি রাতে নতুন শাড়ি পরে আমাকে দেখাচ্ছিলে, তখনই। আমি তো ভালো সরল আর নিষ্পাপ মনে শুধু শাড়ি পরে কেমন লাগছে সেটা আপনাকে দেখাতে গিয়েছিলাম, আর আপনি আমার সাথে যা করলেন সেটা পেটে বাচ্চাই ধরিয়ে দিলেন। ভাই তোমাকে অমন অবস্থায় দেখে মাথা ঠিক ছিল না। এখন জাস্ট চেপে ধরে একটা চুমু খেয়েছিলাম, এর জন্য জাস্ট চেপে ধরে একটা চুমু খেয়েছিলাম। আর তুমিও বা কম কিসে? কেমন মেয়ে মানুষ তুমি? আমি কোমর চেপে ধরে 2টো চুমু দিতে তুমি গলা জড়িয়ে ধরে পাল্টা 2টো চুমু দেবে? এই হচ্ছে মেয়ে মানুষের সংজ্ঞা। ছি,
আপনি একটা খারাপ লোক, মুখে একটুও বাঁধে না, তাই না? বাঁধবে কেন? তুমি যা করেছ তা বলবো না? আমি তো সামান্য দুটো চুমু খেয়েছি, আর আপনি যে তার থেকেও কতটা জঘন্যটা কাজ করেছেন আমার সাথে। তুমিও করেছো। ওকে, আমি জাস্ট এগিয়েছি আর তুমি সায় দিয়েছ। সায় না দিলে তো এত কিছু হতো না, আমি থেমে যেতাম। আকসার কান্না পেল। ও কান্নারত স্বরে বিড়বিড় করলো। এখন আমি কি করব? কি আর করবে? সুখবর যখন দিয়েই দিয়েছ, তাহলে মিষ্টিও পাঠানোর ব্যবস্থা করো। অবশ্যই সুগার ফ্রি কিন্তু। মজা করেন ভাই, বুঝতে পারছেন আপনি? আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা, আর সেই বাচ্চার বাপ আপনি। সব আপনার কর্মের ফল। আমি তো জাস্ট নতুন শাড়ি দেখাতে গিয়েছিলাম, আর আপনি আপনি আমার পেটে বাচ্চা ধরিয়ে দিলেন। আজ আকসার নানি শাশুড়ি এসেছেন ওর শ্বশুরবাড়িতে। সকালে ওর আম্মু আর ইরফান এসে দেখে গেছে ওকে। ওর প্রেগনেন্সির খবরটা শোনার পরে সেদিন এসে ওকে দেখে গিয়েছেন তারা। আজ দিন 15 বাদে আবার আসলেন। ঈশা বেগম খুব জোরাজুরি এবং অনুরোধ করেছিলেন অদ্ভুত দুপুরে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু ইরফানের জরুরি কাজ থাকায় তাদের চলে যেতে হয়েছে। জানিয়েছে আরেকদিন এসে না হয় থাকবে। আকসা দুপুরের খাবার খেয়ে ঘরে পা মেলিয়ে আছোয়া হয়ে শুয়েছিলেন সবে। ইংরেজিতে বরাবরই ভীষণ দুর্বল। মেজবার ব্যক্তিগত সেলফে কিছু ইংরেজি পোয়েট্রির বই ছিল। সেগুলোর মধ্য থেকে চকচকে প্রচ্ছদের একটা বই তুলে এনে সেটা পড়ে অর্থ বোঝার চেষ্টা করছে। একটা শায়রি চোখে পড়ল। সাম পিপল আর ইফ লাইক রেইন, সফট বিউটিফুল কমফোর্টিং, অনলি টু লিভ শর্ট বিহিন দেম। যার বাংলা অর্থ এমন: কিছু মানুষ বৃষ্টির মতো আসে, কোমল সুন্দর শান্তির মতো, অথচ চলে যাওয়ার আগে ভেতরে ঝড় রেখে যায়। আকসা অনেকক্ষণ সময় নিয়ে বহু কষ্টে শায়রিটার অর্থ উদ্ধার করতে পারল। এরই মধ্যে ওকে বই বন্ধ করে রাখতে হলো। ঘরে নানিবু আর ছোট চাচি এসেছেন। ছোট চাচির হাতে একটা ডালার উপরে ঢাকনা দেওয়া। নানিবু পান চিবোচ্ছেন। তিনি একটু গম্ভীর, রসিক, আবার রাগী মানুষ বলা চলে। নানিবু এসে আকসার সামনে বসলেন, হাত ধরে বললেন, শরীর সুস্থ তো নাতবো? সব খাইতে পারতেছ? আকসা কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। সব খেতে পারছে কি না সে ব্যাপারে ও নিজেই এখনো সন্দিহান। যেহেতু প্রেগনেন্সির খবর জানার এই অর্ধ মাসের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য সব ধরনের খাবার খাওয়া হয়নি ওর, এই জন্য কোনটা ওর শরীরে সহনীয় আর কোনটা নয় সেটা নিজেও জানে না। তবুও নানিবু মন রক্ষার্থে বলল, জি নানিবু, সবই খেতে পারছি। নানিবু ওর হাতে সেই ডালাটা দিয়ে বললেন, তাইলে এই পিঠাটা খেয়ে দেখো, তোমার ছোট মামি বানাইলো, তাই নিয়ে আইলাম। আকসার ডালার ঢাকনা খুলে দেখলো একটা মাছের পিঠের আকৃতি পিঠা। নাম জানে না, এই পিঠার প্রথমবার দেখছে। নানিমু বুঝতে পেরে বললেন, এইটার নাম চন্দ্রফুলি। আমগো গ্রামে নীতি হইল, পুতের বউ নাত বুড়া ফুয়াতে হইলে তাদের জন্য এই পিঠা বানাইতে হয়। তুমি এটা খাইও বউ, পুরা 2 কেজি দুধ দেয়া বানানি হয়েছে। আকসা মাথা নাড়ল। নানিবু ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। যাওয়ার জন্য পা বাড়িয়ে হঠাৎ থেমে জিজ্ঞাসা করলেন, আমার নাতিটার সাথে ঠিক মতো কথাবার্তা হয়? জি নানিবু। ওর লগে নিয়মিত বেশি বেশি কথা কবা। স্বামীর লগে কথা কইলে মন ভালো থাকে, বুঝছ? জি নানিবু, বুঝেছি। আকসা মাথা নেড়ে সাই আমার জানালেও সাথে কথা মনে বলে মনে আর বিড়বিড় মন করে। ভালো। বেটা যেসব কথা বলে, এগুলো শুনলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। ভদ্র শয়তান একটা। নাম নিতে না নিতেই ফোনে মেজবার কল। নানিবু আর ছোট চাচি ততক্ষণে ঘরের বাইরে চলে গেছেন। মেজবা ভিডিও কল দিয়েছেন। তা ও এই অসময়ে সচরাচর রাত বিরেতে লোকটার কল আসে। এই অসময়ে তার ফোন কল দেখে আকসা বেশ অবাক হলো। কল রিসিভ করতে দেখলো মেজবা কোয়ার্টারের নিচ ফ্ল্যাটের বেডরুমে। পরনে একটা খাকি প্যান্ট, এছাড়া আর কিছু নয়। গায়ে কিছুই নেই। নিত্যদিনের ব্যায়াম করে কয়েক কিলোমিটার দৌড় তৈরি করা শরীরটা স্পষ্ট উদনীয়মান।
আসার রীতিমতো বিরক্ত ঠেকছে, মানুষ মানুষকে কল কেন দেয়, নিশ্চয় কথা বলার জন্য, অথচ এই লোক ওকে ভিডিও কল দিয়ে ফোনটা সম্ভবত বেডের ওপরে ফোন স্ট্যান্ডের ওপর রেখে চুলে জেল লাগাচ্ছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই গোসল দিয়ে এসেছে, এখন আবার গায়ে লোশন মাখছে। বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে আকসা জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে আপনার শরীর দেখানোর জন্য কল করেছেন? মেজবা যেন তৎক্ষণাৎ কথাটা গায়ে মাখল না, একেবারে নিশ্চিন্তে বেশ সময় নিয়ে লোশন মেখে এরপর পেছন থেকে রকিং চেয়ারটা টেনে এনে ক্যামেরার সামনে এনে বসলো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে বলল, শরীর দেখার বহু মানুষ আছে, কত মেয়ে আমার বডি দেখার জন্য পাগল, সেখানে আমি তোমাকে আমার বডি দেখাতে যাব কেন? আকসা মুখ ভেঙচি কাটে। লোকটা এত সেলফ একটা মানুষ নিজের প্রতি এতটা আসক্ত হয় কিভাবে? মেজবা চুল পেছনে ঠেলে ঠিক করতে করতে বলল, অ্যাকচুয়ালি তোমার হালচাল জানতে কল দিয়েছে। তো কেমন আছো? ভালো আছি। আকসা বাঁকা চোখে তাকায়। লোকটার মতিগতি ভালো ঠেকছে না। হঠাৎ হঠাৎ কি যে হয় এনার। মেজবা এরই মধ্যে আবারও জিজ্ঞাসা করে, ও কেমন আছে? ওকে। আকসা ব্রু কুচকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে। মেজবা ইতস্তত বোধ করে, তারপর আকসার পেটের দিকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে প্রশ্ন করে, ও আই মিন আমাদের বেবি কেমন আছে? আকসার মেজাজ খারাপ হলো। ও দাঁত চেপে বলল, বেবির বয়স 1 মাসও হয়নি, পরিপক্ক অবস্থায় নয়ও। লাথি ঘুষি কিছুই মারে না, নড়ে চড়েও না। তাহলে আমি কিভাবে জানবো ও কেমন আছে? অসহ্য লোক। আকসার আগে কল কেটে দেয়। ইদানিং যে কি হয়েছে, ওর মেজাজ প্রচন্ড খিটখিটে থাকে, তার উপর মেজবার অমন আগুনে ঘি ঢালার কথাবার্তা মেজাজ আরো সপ্তমে চড়িয়ে ছাড়ে। রাতের খাবার খেয়ে আকসা ড্রয়িং রুমে কিছু সময় টিভি দেখে 11টা নাগাদ ঘরে শুতে এসেছে। আগে বেশিরভাগ সময় রাত 1টা-1:30 পর্যন্ত ফোনে মুভি সিরিজ দেখে তারপর ঘুমাতো ও, কিন্তু নানি বউ আসার পর কড়া নিয়ম করেছে, পোয়াতি বউয়ের নিজেকে নিয়ে সচেতন হতে হবে। বেশি রাত জাগা যাবে না। এ সময় রাত জাগা মা এবং বাচ্চা উভয়ের জন্য ক্ষতিকর। নানি বউ যেই কদিন থাকবেন আকসার সাথে ওর ঘরে ঘুমাবেন। এ কারণে ঘুম না আসা সত্ত্বেও আকসাকে 11টার মধ্যে বিছানায় এসে শুতে হয়েছে। নানি বউ আবার ঘুম কাতুরে মানুষ, বালিশে মাথা রাখার 5 মিনিটের মধ্যে ঘুমে বিভোর। এদিকে আকসা শুয়ে শুয়ে সিলিং দেখছে। এরই মধ্যে বালিশের পাশে রাখা ফোনের ডিসপ্লের আলো জ্বলে উঠতে ফোনটা হাতে নিয়ে নোটিফিকেশন বারে দেখলো মেজবার মেসেজ। কি মেসেজ দিয়েছে সেটা দেখা যাচ্ছে না। আকসা লক খুলে হোয়াটসঅ্যাপে গেল। একেবারে উপরে মেজবার আইডি। কনভারসেশন বক্সে ঢুকতেই নিচে টেক্সটটা সামনে পড়লো। কল কেটেছে কেন? ফাজলামি করো? রাজশাহী ফিরলে সব ফাজলামি ছুটিয়ে দেব। দূরে আছে বলে যা খুশি করে সাহস পাচ্ছ, হ্যাঁ? একবার শুধু আসতে দাও। আকসার টাইপিং স্কিল আবারও খুব ভালো, বেশ দ্রুতই টাইপিং করতে পারে। ও সেকেন্ড 50 মধ্যে রিপ্লাই লিখলো, দূরে আছেন যখন দূরেই থাকুন, কাছাকাছি আসার চেষ্টাও করবেন না। আর আমার ফাজলামি বা কেন দেখছেন? যা খুশি করব আমি, আপনি নিষেধ করার কেউ না। মেসেজটা ডেলিভারেড হলো, সিনও হলো, তবে কোনো রিপ্লাই আসলো না। সরাসরি কল আসলো। আকসা একটা ঢোক গিলে কল রিসিভ করলো। কোনো ফর্মাল কথাবার্তা ছাড়াই ফোনের অপার্স থেকে শোনা গেল, আমি নিষেধ করার কেউ না, তাই? হ্যাঁ, কেউ না। কে আপনি? কে আমি? হেসে দেখাবো কে আমি? আকসা এই মুহূর্তে হতচকিত হয়, কি জবাব দেবে বুঝতে পারে না। মেজবার কড়া কণ্ঠস্বর শোনা যায় ওপাশ থেকে, তুমি বিকালে কোনো রকম কথাবার্তা ছাড়া আমার কল কেটে দিয়েছ। এটাকে এক প্রকার ইনসাল্ট করা বলে, জানো তো? ওকে ফাইন, এখন তোমাকে অপরাধের কি শাস্তি দেব বলো? শাস্তি? কিসের শাস্তি? আমি তো কোনো অন্যায় করিনি। শাট আপ। আমি যখন বলেছি তার মানে অন্যায় অবশ্যই করেছ, আর এর শাস্তিও তুমি নিশ্চয়ই পাবে। ওকে ডান। তুমি বোধহয় নিজের মন মতো শাস্তি চাচ্ছ না। সুযোগ দিয়েছিলাম, বাট ইউ আর আ সিলি গার্ল। তোমার আসলে আমার দেওয়া সুইট পানিশমেন্ট পছন্দ, তাই না? আকসা কোনো জবাব দেয় না। ফোনের এপাশে চুপ মেরে শুয়ে থাকে।
এদিকে নানি বউ এপাশ ওপাশ করছেন, কখন জানি জেগে যান। আকসা আছে সে আতঙ্কে। এরই মধ্যে মেজবা বলে উঠল, নাও, এখন শাস্তির স্বরূপ 10টা চুমো দাও, কুইক। চুমু আপনাকে আমি, তাও আবার 10টা? হ্যাঁ, 10টা। আকসা হতবাক না হয়ে পারে না। মেজবার স্বাভাবিক প্রতিক্রিয়াবিহীন শান্ত কণ্ঠস্বর। আকসা নড়ে চড়ে ধীর গলায় বলে, দিব না। না দিলে আমি ফিরে এসে যা করব সেটা তুমি ইমাজিনও করতে পারছো না। সেটা মেক ইউ ইমাজিন ইট। না না। মেজবার গম্ভীর গলার স্বর শুনে আকসার বুক ধরফর করতে শুরু করলো। ও ধাতস্থ হলো খানিক সময় বাদে। আকসা ফোনটা কানের সাথে আরো খানিকটা চেপে ধরে উৎকণ্ঠা নিয়ে ফিসফিসিয়ে বলল, নানিবু ঘুমোচ্ছে। আমি এখন আপনাকে এই মাঝরাতে চুমু দিব ফোনের ভেতর থেকে। নানিবু যদি দেখে ফেলে? মেজবা ফোনের ওপাশ থেকে ভারী গলায় বলল, দেখলে দেখুক, নানুমনের কি বিয়ে হয়নি? ওনার কি স্বামী ছিল না? উনি তো জানে ওনার পাশে একজন বিবাহিত মেয়ে শুয়ে আছে, সে মেয়ের স্বামীও আছে। ডোন্ট ওয়ারি, কিছু হবে না। চুমু দিতে বলেছে, ইমিডিয়েট দেবে। লেট করলে কিন্তু চুমু আরও কতগুলো বাড়িয়ে দেব, শাস্তি আরও কঠিন হবে। অগত্যা বাধ্য হয়ে ফোনের মধ্যেই আকসা মেজবাকে চুমু দিতে লাগলো। কি ভয়ের তো টর্চার এটা! সবে যখন 6টা চুমু দিয়েছে, ঠিক তখন অন্ধকার ভেদ করে পাশ থেকে নানিবুর কণ্ঠস্বর শোনা গেল। কি নাচবো? ফোনের মধ্যে থেকে চুমু দাও কারে? তোমার স্বামী রে। নানিবুকে দেখে হতচকিত হলো আকসা। নানিবু ওকে চুমু খেতে দেখেছে ভেবে চরম অস্বস্তিতে পড়ল। মিনমিন করে বলল, ওই ফোন স্ক্রিনে ময়লা পড়েছিল নানিবু, সেটা পরিষ্কার করছিলাম। মুখ দিয়া? নানিবু প্রশ্নটা করেই হাসতে শুরু করেন। হাসতে হাসতে বিছানা থেকে গড়িয়ে পড়েন পারলে। কতক্ষণ পর হাসি থামিয়ে ধীরে সুস্থে বললেন, বুঝি গো নাচবো, সব বুঝি। তোমাকে বয়স পার করে আইছি। কবে আমাকে এমনি স্বামীর সাথে আদর্শ করার লাগতো, নইলে কপালে বিষা ছিল। অবশ্যই এমনি স্বামীর কাছে যাইতাম। স্বামীর লগে আদর্শ ভালোবাসা করতে আমার কি আর শরম। লও কথা কও তোমার স্বামীর লগে, আমি একটু ঘুমাই লই। নানিবু বালিশে মাথা পাতলেন। আবারও মিনিট 5 মধ্যে ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি। সেটা বোঝা গেল হালকা নাক ডাকার শব্দে। মেজবা এতক্ষণ কলেই ছিল। মেজবা ফোন ড্রয়ারের উপরে রেখে হেয়ার ড্রয়ার দিয়ে চুল ড্রাই করে নিচ্ছিল। স্পিকার লাউডে ছিল। ওপাশ থেকে চাপা স্বরে নারী কণ্ঠে, মেজবা। ডাক্তার শোনা মাত্র হেয়ার ড্রয়ারের ফ্ল্যাগ খুলে সেটা রেখে ফোন নিয়ে বিছানায় এসে বসলো। জবাব দিল। ওপাশে নীরবতা। আকসা চুপচাপ শুয়ে আছে। ফোনটাকে বালিশের সাথে মিশিয়ে কানের কাছে চেপে ধরে রেখেছে। আকসাকে চুপ থাকতে দেখে মেজবা ফিচেল হেসে বলল, মাঝে মাঝে মুরগি এভাবেও ধরা খায়। আপনি আমাকে মুরগি বললেন? প্রশ্নটা করে আকসা চুপ হয়ে গেল। হ্যাঁ, ও তো মুরগিই বটে, নিজেকেও মুরগি মনে করে। আর মেজবাকে শিয়াল। সেদিন রাতে নিজেই স্বীকার করেছে। তারপরও এমন অহেতুক প্রশ্ন করার মানে হয় না। মেজবার দুর্লভ হাসির শব্দ শোনা গেল অপর প্রান্ত থেকে। আকসা বুঝলো লোকটা আকসার এভাবে নানি বুর কাছে ধরা খাওয়ার কাণ্ডে ভীষণ মজা পেয়েছে। হাসি থামছেই না। কিছু সময় পরে থেমে মেজবা গলার স্বর বদলালো। সব সময়কার মতো বিদ্রুপাত্মক চতুরতা মিশ্রিত স্বরে বলল, নানিবুর কথা মনোযোগ দিয়ে শুনেছ? কি? স্বেচ্ছায় স্বামীর কাছে যেতে হয়, তাহলে স্বামী ওরা বেশি বেশি ভালোবাসে। অপর থেকে চাপা আওয়াজে মেজবার নেশা ধরানো কণ্ঠে কথাটা শুনতেই কুকড়ে যায় আকসা। বিছানার চাদর খামছে ধরে এক হাতে। কাঁথাটা আরেকটুখানি ভালোভাবে টেনে নিয়ে গুটি সুটি মেরে শুলো। মেজবা বলল, বিছানার চাদর খামচে ধরে রেখো না, নির্জীব বস্তু, ওটার উপরে ঘামাকে অত্যাচার করো না। আকসা হতবুদ্ধ হলো। মেজবা কিভাবে বুঝলো যে ও বিছানার চাদর খামচে ধরে রেখেছে? লজ্জায় মুখের 2 পাশ গরম হয়ে গেল ওর। চাদরটা আরো জোরসে খামচে ধরে নিল। আপাতত শুধু ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে মেজবা। কে লজ্জা পেলে? স্বামীর কাছে আবার কিসের লজ্জা? লজ্জা শরম তো সব সেই রাতে।
বাকিটুকু আর শেষ করতে দিল না আকসা। তড়িৎ মুখ চালিয়ে অস্থির কণ্ঠে বলল, প্লিজ চুপ করবেন আপনি মেজবা। এসব বাজে কথা বলবেন না। এত আজে বাজে কথা বলেন কি করে আপনি? বাজে কথা তো তোমাকে শোনায় সুইটহার্ট, আজ অবধি অন্য কোনো মেয়েকে শোনায়নি। তুমি চাইলে তোমাকে আরও শোনাতে পারে। আর ইউ ইন্টারেস্টেড? না না, আমি ইন্টারেস্টেড না, শুনবো না আমি কিছু। মেজবার ফিচেল হাসি শোনা গেল ওপাশ থেকে। ফোনটা বোধহয় মুখের কাছে আরো খানিকটা এগিয়ে নিল। চাপা স্বরে বলল, এখন ঘুমাও, রাত হয়েছে অনেক। লেট নাইটে ঘুমালে সেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর। আর আমার গানে যেন শারীরিক অসুস্থতার কোনো খবর না আসে। মাইন্ডেড। সারা রাত এত আদর আদর কথা বলার পরে শেষ বেলায় এসে এমন গাম্ভীর্য মিশ্রিত হুমকিমূলক কথা শুনে আকসার মন খারাপ হলো। ও আস্তে করে শুধু আচ্ছা বলে সায় দিল। মেজবা আর এক সেকেন্ডও অতিবাহিত না করে কল কেটে দিল। ও কল কাটার পর আকসা ফোনটা বালিশের পাশে রাখতেই যাচ্ছিল, তখনই ফোনে মেসেজ আসার টিউন শব্দ হলো। ফোনটা হাতে নিয়ে দেখলো মেজবা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছে। 5 মিনিটের মধ্যে ঘুমাবে, অনলাইনে যেন না দেখি, দেখলে খবর আছে। আকসার একটা বাজে অভ্যেস আছে, ও রাত 12টার বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে যায় ঠিকই, তবে ঘুমাই 2-3টে নাগাদ। ঘুম না আসলে কতক্ষণ পর পর ফোন নিয়ে ঘাটাঘাটি করে। আজও সম্ভবত তাই করত। তবে মেজবার তরফ থেকে করা হুমকি পেয়ে আজ আর একবারও ফোন ধরল না। ঘুমানোর জন্য ফোকাস করতে মিনিট 15-র মধ্যে ওর চোখে ঘুম নেমে আসলো। আজ ঘোর বর্ষার দিন। রান্নাঘরে আজ পিঠে বানানোর উৎসব লেগেছে। অবশ্য এই উৎসব আয়োজন সবকিছু আকসা এবং তার অনাগত সন্তানের জন্যই। ও রান্নাঘরে বসেছিল এতক্ষণ, সবাই রান্নায় ব্যস্ত। আকসা টুলে বসে গল্প করছিল। নানির ওর চুল বেনি করে দিয়েছেন, তখন শরীর চিটচিটে বোধ হওয়ায় কিছুক্ষণ হলো রুমে এসে হাত মুখ ধুয়ে ব্যালকনিতে বসেছে আকসা। বাইরে ঝড়ো হাওয়া বইছে। আষাঢ় মাস চলছে এখন। আকাশ হুটহাট নিকষ আধারে ছেয়ে যায়। দিনের বেলায় রাত্রি নামে ধরণীতে। আজও এমনটাই হয়েছে। এখন সবে বিকাল মাত্র, সন্ধ্যা নামতে বহু দেরি। তার আগেই মনে হচ্ছে রাত নেমে গেছে। চারিপাশের পরিবেশ অন্ধকারে ডুবে গেছে। দিনের আলো আর নেই এখন। যে কোনো সময় বর্ষণ নামবে। দমকা হাওয়ায় ব্যালকনির টবে ঝোলানো পর্তুলকটা গাছের পাতাগুলো দুলছে। ছোট ছোট ফুলগুলো দেখতে দারুণ লাগছে। আকসা চেয়ারে বসে সেগুলো দেখছে মনোমুগ্ধ দৃষ্টিতে। ঝড়ো বাতাসে কোথা থেকে জানি আম গাছের পাতা এসে উড়ে পড়ছে ব্যালকনিতে। এমন দৃশ্য উপভোগ না করে থাকা যায়? কেউ থাকতে পারে আদৌ? ধীরে সুস্থে মিনিট 2-3-এর মধ্যে বৃষ্টি নামলো ভূমিতে। আকাশ ফেটে বর্ষণের ধারা বইতে লাগলো। আকসা চেয়ারটা আরেকটু সামনে টেনে রেলিং এর ধারে গিয়ে বসলো। হাত বাড়িয়ে ওপর থেকে নেমে আসা বর্ষণ উপভোগ করতে ব্যস্ত হলো। চারিদিক আধারে ছাওয়া। দূরে কোথাও হতে কুহুকের ডাক ভেসে আসলো। বর্ষণের এই দিনে মাটির সোদা গন্ধ নাকে ভেসে আসে। মরমরে ফুল পাতার সুবাস পরিবেশটাই অন্যরকম করে তোলে। আকসা বৃষ্টিতে হাত ভেজাতে ব্যস্ত ছিল। তখনই মেজবার কল। এই অসময়ে লোকটা খুব একটা কল দেয় না। আজ দিয়েছে, তার মানে কোয়ার্টারে আছে, অফিসে যায়নি। আকসার আন্দাজ সঠিক হলো। কল রিসিভ করতেই ভিডিও কলে দেখলো মেজবা বাসায় নিজ বেডরুমে বিছানায় শুয়ে আছে। মাথার নিচে তার সব সময়কার ঘুমানোর সঙ্গী বালিশটি। আকসা সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আজ অফিসে যাননি? হুম। মেজবার জবাবটা দিয়ে ভিডিও কলে আকসার দিকে ভালোভাবে তাকাতে ব্রু কুঁচকে ফেলে। গম্ভীর গলায় প্রশ্ন করে, তুমি এখন কোথায়? এই তো বেলকনিতে। কি করছো? বৃষ্টি দেখছি, আর হাত ভেজাচ্ছি বৃষ্টির পানিতে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না? মেজবার ওখানেও বৃষ্টি হচ্ছে। ফোন কলের মধ্যে হতেই বৃষ্টির রিনিঝিনি শব্দ আর মেঘের গর্জন কানে আসছে আকসার। তবু ও প্রশ্নটা করেছে। তবে মেজবা ওর এ প্রশ্নের কোনো প্রত্যুত্তর করল না। কণ্ঠস্বর দ্বিগুণ গাম্ভীর্য আর রাগ টেনে বলল, বৃষ্টি পানি গায়ে লাগাচ্ছ কেন? হ্যাঁ, ভালো লাগছে তাই। বৃষ্টি উপভোগ করতে দারুণ লাগে। আপনার ওখানেও তো বৃষ্টি হচ্ছে, অথচ আপনি সেটার ফিল নিচ্ছেন না।
মানুষ এমন তেতো স্বভাবের হয় কি করে? দেখুন আমি ভিজছি। আকসা ওর হাতটা আরেকটু বাইরে বাড়িয়ে দিল। মেজবাকে ভিডিও কলে দেখাতেই ও চেঁচিয়ে উঠল। আকসা, হাত সরাতে বলেছে। বৃষ্টি পানে লাগাবে না তুমি। মুভ অ্যাওয়ে ফ্রম দেয়ার। চেঁচামেচি আর ধমকেও আকসা সরল না সেখান থেকে, বরং আরো উশৃঙ্খল হলো। জেদ চাপলো মনে। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও। ব্যালকনি, এরপর ঘর, তারপর সবার থেকে লুকিয়ে সদর দরজা পেরিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদের দরজার সিটকানি টানা দিল। বৃষ্টির সেজ যাতে সিঁড়িতে আসতে না পারে, এজন্য আকসা অত্যন্ত সন্তর্পণে দরজা খুলল। বৃষ্টি তোড় আর মেঘের গর্জনের কারণে সিটকানিতে টান দেওয়ার শব্দ নিচতলায় আর গেল না। দরজা খুলতে সামনের সুবিশাল ছাদ উদীয়মান হলো। আধার আসমানের নিচে চুন সিমেন্টের লেপ দেয়া ছাদের সাদা মেঝেতে বৃষ্টির বড় বড় ফোঁটা আছড়ে পড়েছে। এই আছড়ে পড়া বৃষ্টিগুলো ছন্দের তাল সৃষ্টি করছে। অদ্ভুত এক সুর। আকসা মোহান্বিত হলো। মেজবাকে এতক্ষণ কলে মিউট করে রেখেছিল ও। এবার ফোনটা ছাদে উঠতেই সিঁড়ির কাছে যেই ছাউনি সেখানে নিচে সোজা করে রাখলো, যাতে বৃষ্টির পানি ফোনের ওপরে না পড়ে। এরপর ভিডিও কল আনমিউট করলো। মেজবাকে তৎক্ষণাৎ ফোন স্ক্রিনে দেখা গেল। একই রকম ভাবে বালিশে মাথা রেখে শুয়েছিল ও। ব্যালকনির পরিবর্তে আকসাকে ছাদে দেখে তড়িৎ শোয়া থেকে উঠে বসলো ও। আকসা যে কি করতে চলেছে সেটা মিনিট খানেকের মধ্যে বোঝা গেল। যখন আকসা ফোন থেকে ধীরে ধীরে ছাউনির বাইরে বেরিয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো, বৃষ্টির দৈত্যকার ফোঁটা আর ওর গায়ের এই 2-3 করে অসংখ্য পড়া শুরু করতেই চেঁচিয়ে উঠল মেজবা। আকসা, কি করছো কি? সরে আসো ওখান থেকে। বৃষ্টিতে ভিজো না, অসুখ করবে তোমার। আকসা। এতবার ডাকা সত্ত্বেও আকসার কোনো হেলদোল হলো না, বরং ও প্রচন্ড উচ্ছ্বসিত। ভিজতে ভিজতে ফোনের কাছে এগিয়ে এসে বলল, আষাঢ়ের দারুণ বৃষ্টি দেখুন। আপনিও ভিজুন না, একবার জাস্ট বৃষ্টিটা ফিল করুন। দুনিয়ার সব কাজকর্ম সব ভুলে যাবেন আপনি। প্রয়োজন নেই। আর্মড অফিসারদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তারা সময়ে অসময়ে বৃষ্টিতে ভেজে না। নিজেদের হেলথের প্রতি অলওয়েজ কনসার্ন থাকতে হয় তাদের। তোমাকে সরতে বলেছে ওখান থেকে। চরম গম্ভীর স্বরে বলা কথাটা আকসার গায়েও লাগলো না। ও তো বৃষ্টির গায়ে মাখতে ব্যস্ত। মেজবা আছোয়া হয়ে পেছনে বালিশ ঠেকিয়ে গম্ভীর মুখে ঠোঁটে আঙ্গুল চেপে দেখছে আকসার কর্মকাণ্ড। বৃষ্টির পানিতে সাদা ফ্রক পিঠ পেট বুকের সাথে লেপ্টে রয়েছে। ভেতরে পোশাক স্পষ্ট বোঝা যাচ্ছে। ওড়না ভিজে চুপসে গলার সাথে লেগে আছে। চুলগুলো কপালে গলায় লেপ্টে আছে। অতিরিক্ত আবেদনময়ী দেখাচ্ছে। সহ্য হচ্ছে না মেজবার। এই মেয়ে নাকি অসুস্থ দেখে মনে হয়। হঠাৎ আকসাকে ছাড়িয়ে স্কিনের পেছনের দিকে চোখ পড়তেই মেজবা চেঁচিয়ে ডাকলো ওকে। আকসা। মেঘের গর্জনের চাইতেও ভয়াবহ চিৎকারটা শুনে আকসা দ্রুত দৌড়ে এগিয়ে আসলো ফোনের কাছে। নিচু হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, ডাকছেন কেন? ভেতরে যাও। বৃষ্টি আর মেঘের গর্জনের শব্দে কথাটা ঠিক মতো শুনতে পায়নি আকসা। এই জন্য কান এগিয়ে আবারও প্রশ্ন করে, কি বলছেন? শুনতে পাচ্ছি না, জোরে বলুন। ভেতরে যেতে বলেছি তোমাকে। বিপরীত পাশের ছাদে দুটো ছেলে। চোখ দিয়ে দেখেছো নাকি চোখ খুলে পড়ে গেছে তোমার বুদ্ধির সাথে? মেজবা দাঁতে দাঁত পিষে কথাটা বলতেই আকসার চমকে পেছনে তাকায়। দেখে ওদের প্রতিবেশী ছাদে ওই বাড়ির দুজন ছেলে বসে বৃষ্টিতে ভিজছে আর গল্প করছে। উল্টো দিকে ফিরে ওরা। এদিকে ওদের কোনো মনোযোগ নেই। শুধু আকসা জলদি ফোনটা হাতে নিয়ে দ্রুত ছাদ থেকে নেমে সিঁড়ির এক কোণ গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। মেজবা তখনও কলে, ফোনটা আকসার মুখের সামনেই ধরা। ও ভয়ে ভয়ে স্ক্রিনে তাকাতেই বুক ধক করে উঠল। মেজবার মুখের চোয়াল শক্ত, কপালে রক ফুলে আছে, দাঁত কামড়ে আকসাকেই দেখছে। আকসা অসহায়ের মুখ করে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। বুঝতে পারোনি? বোঝাবো তোমাকে।
আসতে দাও শুধু একবার। আকসা কান্নারত দৃষ্টি ফেলে। মেজবার মন গলে ওর চোখ যায় আকসার বুক আর গলার মাঝ বরাবর। দাঁতে দাঁত পিষে চাপার স্বরে বলে, বলেছি না তিলটা অলওয়েজ ঢেকে রাখতে। কথা শুনেছো আমার? ওকে। ওকে বলেই কলটা কেটে দিল মেজবা। আকসা আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি পেরিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে হতে দৌড়ে সোজা নিচ ঘরে। এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ভালোভাবে গোসল সেরে পোশাক পাল্টে নিল। 1 কাপ চায়ের জন্য রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েই দেখলো ওর শাশুড়ি, নানি শাশুড়ি আর চাচির শাশুড়ি বসে চা খাচ্ছেন। হাসি হাসি মুখ কোনো একটা বিষয় নিয়ে কথা বলছেন, যার জন্য এত খুশি। কাছে এগিয়ে যেতে আকসা শুনতে পেল, আমার আব্বার জন্য কি রান্না করা যায় ফাতিমা? বাজার সদাই আরও করতে হবে। কাল বাদে পরশুই তো চলে আসবে ছেলেটা। এসে আবার হাটে যাবে। প্রতিবার কোরবানিতে 2 বাপ বেটা মিলে হাটে যেয়ে গরু কেনে। আমার মেজবাও আবার গরু কেনার বিষয়ে ভালো অভিজ্ঞ। মেজবা বাসায় এসে আসছে এই ঈদে। ঈদ তো আর 6 দিন পরে। লোকটার আসার কথা ছিল না তো, তাহলে আসছে যে? আকসা বড়সড় একটা ধাক্কা খেলো। আম্মা, আমি মশলা বেটে দিই। মেজবার আজ রাজশাহী ফেরার কথা। সকাল থেকে ঈশা বেগম রান্না বান্না শুরু করেছেন। ও বাড়ির মেয়ের সাথে এসে তরি তরকারি কেটে কুটে দিয়ে গেছে, ভুঁড়ি পরিষ্কার করে দিয়ে গেছে, শুধু মশলা বাটা বাকি। এই বাড়িতে রান্নায় তরকারিতে আবার ব্লেন্ড করা মশলা ব্যবহার করা হয় না। শিলনোড়ায় বাটা মশলাই বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। শিলনোড়ার মশলা দিলে তরকারির স্বাদ বাড়ে, এটা ঈশা বেগমের অনুসন্ধান। মশলা বাটার কাজ আকসার ফুপুর শাশুড়ি ঋতু বেগম করার তোড়জোড় করেছিলেন। তখন আকসা এসে ওর শাশুড়ির কাছে মশলা বাটার অনুমতি চাইতে ঈশা বেগম দিলেন এক ধমক। বিয়ের 6 মাসের মাথায় এই প্রথম আকসা ওর শাশুড়ি ধমক খেল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল শাশুড়ি আম্মার দিকে। ঈশা বেগম বেশ রাগান্বিত হয়ে বললেন, তোমাকে আমি মশলা বাটতে বলেছি? এখানে এত মানুষ আছে, তোমাকে কেন করতে হবে? ঘরে যেয়ে চুপচাপ বসো। ফলমূল রাখা আছে ডাইনিংয়ে, ওগুলো খাও। রান্নাঘরে এই গরমের তাপের মধ্যে এসো না। আকসা ধমক খেয়ে উল্টো দিকে ঘুরে গুটি গুটি পায়ে হাঁটা ধরল। যাওয়ার সময় শুনতে পেল ওর শাশুড়ি আম্মা গজগজ করতে করতে বলছেন, আমি আমার আব্বার বউকে আগে কোনোদিনও রান্নাঘরে আসতে দিইনি, তারে এখন আমি এই সময়ে রান্নাঘরে কেন আসতে দেব? আমি কি এতটাই খারাপ শাশুড়ি হয়ে গেছি? ঋতু বেগম মাথা নেড়েই সান্ত্বনা দিচ্ছেন ঈশা বেগমকে। থাক ভাবি, মন খারাপ করো না। ও হয়তো ভেবেছিল এখানে সবাই অন্য কাজে ব্যস্ত, তাই একটু হাত লাগিয়ে সাহায্য করতো। তাই একটু হাত লাগালে সাহায্য হয়তো। এমনিতেও বউরে দিয়া একটু একটু কাজ করালে কিছু হবে না। এই সময়ে সারাদিন শুইয়া বইসা থাকলে আরও সমস্যা। তাহলে বাইরে হাঁটা চলা করুক, ঘুরে আসুক। এসব করার কোনো দরকার নেই। ঋতু আছে, আমি আছি। আমরা যতদিন বেঁচে আছি, সুস্থ সবল আছি, ততদিন সব আমরাই করে নেব। আমরা না থাকলে তখন না হয় ওর সংসার গুছিয়ে নেবে। বড় ভাবির শক্ত গলায় দেওয়া জবাবের পর ঋতু বেগম আর কিছু বলার সাহস পেলেন না। চুপ করে গেলেন তিনি। দুপুর তখন 1টা কি 1:30 হবে। বাইরের কড়া রোদ জানালার গ্রিলের ফাঁক ফোড়ক হতে তেজ দীপ্ত রোদের ফাল ঠিক করে সমান্তরালভাবে রুমের মেঝের ওপরে এসে পড়েছে। সোনালো রোদ চিকচিক করছে। ওদিকে তাকালেই চোখ ধাঁধায়, আবার চোখ সরিয়ে অন্যদিকে তাকালে 2-3 মিনিটের জন্য সব অন্ধকারাচ্ছন্ন দেখায়, তারপর আবার সব স্বাভাবিক। আকসা ফ্লোরের ছায়ায় মোড়ানো শীতল এক কোণে বসে সেই রোদ দেখছিল কুকরানো চোখে। পেটে বাচ্চা আসার পরে ইদানিং একটা অভ্যেস হয়েছে ওর। না, ঠিক অভ্যেস নয়, বরং বদ অভ্যাস বলা চলে। সব সময় বিছানায় শুতে বা বসতে ভালো লাগে না ওর, গা জ্বালা পোড়া করে। হুটহাট বালিশ একটা নিয়ে মেঝেতে শুয়ে বা বসে পড়ে ও। টাইলস করা মেঝেতে ঘন্টার পর ঘন্টা শুয়ে বসে থাকে। ওর শাশুড়ি, চাচি শাশুড়ি কয়েকবার দেখে রাগারাগি করেছেন।
সতর্ক করেছেন ঠান্ডা মেঝেতে না থাকতে, এতে ক্ষতি হয়। কিন্তু আকসা শোনেনি। মেঝেতে শুলে বসলে একটু আরাম লাগে, এছাড়া বিছানায় সারাটা দিন হুটহাট করে ও। আকসা বসে আপেল খাচ্ছিল। ডাইনিং থেকে নিয়ে এসেছে। এই বাসায় ফলমূল অহরহ যত্রতত্র থাকে। পরিবারের বড় সদস্যরা বেশিরভাগই সবাই বাইরের খাবার এড়িয়ে চলেন। তার বদলে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার, ফলমূল এসব খান। ফল তো তাদের নিত্যসঙ্গী বলা চলে। শুরু থেকেই দেখে আসছে আকসা। ও আগে খুব একটা ফলমূল খেত না, তবে ইদানিং খেতে হচ্ছে। ওর শ্বশুরের করা আদেশ প্রতিদিন অন্তত একটা করে হলেও আপেল, কমলা লেবু আর আঙ্গুর খেতে হবে। সে যতই অভক্তি আসুক না কেন, কমলা লেবু আর আঙ্গুর আকসার পেটে সয়নি। গ্যাসের সমস্যা করে, আপেলটা আবার সয়ে গেছে। এজন্য প্রতিদিন একটা কি দুটো করে আপেল খাচ্ছে ও। আজ সকালে খেতে মনে ছিল না, এই জন্য দুপুরের গোসল দেওয়ার পরে মনে পড়তেই নিয়ে ঘরে এসেছে। সবে দুটো কামড় ফ্রেশ আপেলটার গায়ে বসাতে পারেনি। এরই মধ্যে রুমের বাইরে বারান্দা পেরিয়ে ড্রয়িং রুম নয়তো সদর দরজা হবে, সেদিক থেকে হৈরৈ শোনা গেল। আকসার খাওয়া থেমে গেল। ও ব্রু কুচকে কান পাতল। বড়দের গলার আওয়াজ শোনা যাচ্ছে হালকা, তবে কি যে বলছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আকসা কৌতূহল নিয়ে বের হলো। বারান্দার দরজার কাছে যেয়ে দাঁড়াতে দেখলো ঠিক সোজা সামনের ডাবল সোফায় মেজবা বসে আছে। ওর হাতে গ্লাস, বোধহয় পানি খেয়েছে মাত্র। লোকটা এখন এসেছে, আর না সন্ধ্যায় আসার কথা ছিল। ফোনে নাকি মামুনিকে বলেছিল তাই। আকসার মনে জাগা প্রশ্ন মেজবা শুনতে পেল না, তবে অন্যরা আগেই প্রশ্ন করেছিল হয়তো। তার প্রত্যুত্তরে মেজবার কণ্ঠস্বর শোনা গেল। অ্যাকচুয়ালি ফেরার পথে বাস সবসময় জ্যামে পড়ে, এজন্য ফিরতে টাইম হতে অতিরিক্ত কিছু টাইম বাড়িয়ে বলেছিলাম। তবে আজ লাগ ভালো, জ্যাম ছিল না তেমন, এই জন্য হ্যাসেল ছাড়া টাইমের আগে চলে এসেছে। মামুনি খেতে পেয়েছে।